মুশফিকুর রহিম এই টেস্টে যা করেছেন সেটাই ইতিহাস, সেটাই রূপকথা, সেটাই অমরত্ব। বাংলাদেশের ২৫ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০ নম্বর টেস্ট ম্যাচ খেলছেন। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের ১১ নম্বর ক্রিকেটার হিসাবে ১০০ নম্বর টেস্টে সেঞ্চুরি করেছেন। কিন্তু তারপরেও মনে হয় যে আরেকটু কি হতে পারতো না? মানে এই প্রায় ১৫০ বছরের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে, রিকি পন্টিং এর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ২ ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ কি মুশফিকের সামনে ছিল না? ওই সুযোগটা কি বাংলাদেশ তাকে দিতে পারত না? বাংলাদেশ যখন আজকে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তখনও ম্যাচের প্রায় ৫টা সেশন পুরোই বাকি। মুশফিক তখন ৫৩ রানে অপরাজিত। হ্যাঁ, তিনি তখন অনেক দূরে, আরও ৪৭ রান করতে হবে। কিন্তু ম্যাচ শেষ হওয়া তো অনেক দূরে, ৫ সেশন প্রায় বাকি রয়েছে। এই আয়ারল্যান্ডকে অল আউট করতে কি অত বেশি লাগে, কত সময়টা লাগে? আমাদের লিড হয়ে গেছে ৫০০-র উপরে। আমরা ৫০৯ রানের টার্গেট আয়ারল্যান্ডকে দিয়েছি। তো সেই টার্গেটটা ধরেন ৬০০ রান যদি দিতাম, ধরেন আরও একটা সেশন যদি আমরা খেলতাম, ধরেন ৪টা সেশন কি আয়ারল্যান্ডকে অল আউট করার জন্য যথেষ্ট ছিল না? ওই একটা আফসোস, ওই একটা দুঃখের জায়গা কি এই মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে থেকে যাচ্ছে না? বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে, সেইটা ম্যাচের মোটামুটি প্রথম দিন থেকেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে। ম্যাচ যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে। এই যে ধরেন ফার্স্ট ইনিংসে আমরা ২১১ রানের লিড নিয়েছি, তারপরে সেকেন্ড ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রানে এসে ইনিংস ঘোষণা করেছি। ৫০৯ রানের টার্গেট আয়ারল্যান্ডকে দিয়েছি। তারা ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে। এখনও ৩৩৩ রান তাদের করতে হবে, হাতে আছে মাত্র ৪ উইকেট লাস্ট ডেতে। সেইটা কি আসলে করা সম্ভব? সেইটা করার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। বরং ম্যাচটা পঞ্চম দিন কত তাড়াতাড়ি বাংলাদেশ শেষ করতে পারে, ওইটাই একমাত্র প্রশ্ন হতে পারে। এবং তাতে করে ওই আফসোসের জায়গাটা বাড়তে পারে যে মুশফিককে সেঞ্চুরি করার সুযোগটা কি বাংলাদেশ আসলে দিতে পারতো না? ম্যাচটা কি বাংলাদেশি আসলে আবার অন্য দিক থেকে চিন্তা করলে পঞ্চম দিনেই আমরাই আসলে টেনে যখন নিয়েই গেলাম, তাহলে মুশফিককে ওই সুযোগটা দেয়া হলো না কেন? ভাই, আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে। টেস্ট ক্রিকেটের প্রতি একটা রেসপেক্ট বলেও তো কথা রয়েছে। ৫০০-র উপরে আমাদের লিড হয়ে গিয়েছে। এখন মুশফিকের সেঞ্চুরির জন্য আমরা ওয়েট করলে, হ্যাঁ অবভিয়াসলি আমরা যদি আরও একটা সেশন খেলতাম, আই এম প্রিটি শিওর যে বাংলাদেশ এরপরেও এই টেস্ট ম্যাচ জিতত। জিততেই পারতো বাংলাদেশ, মানে জিততেই পারতো না, অবশ্যই বাংলাদেশ টেস্ট জিতত। কিন্তু ওই একেবারে শুধুমাত্র পার্সোনাল গ্লোরির জন্য একটা পুরো টেস্ট টিম ওইভাবে আসলে খেলবে, ওইভাবে অ্যাপ্রোচ করবে, ওইটা আসলে খুব একটা ভালো দেখায় না। যেই কারণে আমার মনে হয়েছে যে ওই একটু আফসোসের জায়গা থাকলেও আবার এইভাবে আমরা সান্ত্বনা নিতে পারি। সান্ত্বনা মানে কি, যে একটা কীর্তির জায়গা মুশফিকের, যে রিকি পন্টিং এর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টে ২ ইনিংসে মুশফিকের সেঞ্চুরি হলো না বটে, তবে ২ ইনিংসেই 50+ করা পন্টিং এর পর দ্বিতীয় ক্রিকেটার এই মুশফিকুর রহিম হয়ে গেলেন। ফার্স্ট ইনিংসে তার সেঞ্চুরির পর সেকেন্ড ইনিংসে তিনি যে ৫৩ রানে নট আউট রয়েছেন সেই জায়গাটাতে। এই যে চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডেতে বাংলাদেশের তাই ইনিংস ঘোষণার ওই জায়গাটাকে সামনে নিয়ে আসাটাকে আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না, যে মুশফিককে কেন সেঞ্চুরি করতে দেওয়া হলো না। তাহলে আসলে কোনটাকে মোমেন্ট অফ দ্য ডে আমরা বলবো? দিনের খেলার শুরুতেই আমরা ২টা উইকেট হারিয়ে ফেলেছি। সাদমান ইসলাম তিনি সেঞ্চুরির সৌরভ নিয়ে দিনের খেলাটা শুরু করেছিলেন, তবে তিনি ৭৮ রান করে আউট হয়ে গেলেন এবং পরের ওভারটাতেই নাজমুল হোসেন শান্ত তিনিও ১ রানে আউট হয়ে গেলেন। শান্ত এই টেস্টটা তার জন্য একটা আফসোসের জায়গা থাকবে, কেননা আয়ারল্যান্ডের এই বোলিং, এই উইকেটে খেলা ২ ইনিংসেই সিঙ্গেল ডিজিটে বাংলাদেশের ক্যাপ্টেন আউট হয়ে গিয়েছেন। এই ব্যক্তিগত পারফরমেন্সের জায়গাটা আসলে তার জন্য খুব একটা সুখস্মৃতি এই টেস্ট ম্যাচ এনে দেবে না নিঃসন্দেহে। এরপরে মমিনুল হক এবং মুশফিকুর রহিমের একটা পার্টনারশিপ হয়েছে, বিগ পার্টনারশিপ, 100 পার্টনারশিপ, ১২৩ রানের জুটিটা হয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন লাঞ্চে যাই, মুশফিক একটা লাইফ পেয়েছিলেন ১৬ রানের মাথায়। আমরা যখন লাঞ্চে যাই তখন আমাদের ওই ৩ উইকেটে চলে গিয়েছি ২৮০ রানে। ডিক্লেয়ারটা তখনও হতে পারে কিনা ওই রকম একটা আলোচনার জায়গাটা ছিল, মানে মনে হয়েছে, আলোচনা বলতে মনে হয়েছিল যে ইনিংস ঘোষণা করলেও করা হতে পারে, কিন্তু লাঞ্চের পর দেখা গেল যে না, বাংলাদেশের ২ ব্যাটসম্যানই আসলে নামছেন, মুশফিক এবং মমিনুল। তখন মুশফিক ৪৪ রানে নট আউট, তখন মমিনুল হচ্ছে গিয়ে কত ৭৮ রানে মনে হয় নট আউট, এরকম ৭৭-৭৮ রানে। লাঞ্চের পরে এসে বাংলাদেশ ৩টা ওভারই মাত্র খেলেছে, তাতে মুশফিকের 50 হয়ে গেছে, তবে মমিনুলের সেঞ্চুরিটা হয়নি। ৮৭ রান করে তিনি যখন আউট হয়ে গেলেন, সাথে সাথেই বাংলাদেশ ওই ইনিংস ঘোষণাটা করে দিল। তো বোঝাই গেল যে আসলে আমরা মমিনুলের সেঞ্চুরির জন্যই সেকেন্ড সেশনে ওই ব্যাটিংটা করেছি। এখন ৫ সেশন তারপর, মানে সেকেন্ড সেশনের মাত্র ৩ ওভার পরই তো আমরা ডিক্লেয়ার করেছিলাম, তো ম্যাচের অলমোস্ট ৫টা সেশন বাকি রয়েছে। ম্যাচ চতুর্থ দিনে বাংলাদেশ শেষ করতে পারেনি। বাংলাদেশ যদি আরও আগে ডিক্লেয়ার করতো তাহলে হয়তো আমরা ৪ দিনেই ম্যাচ শেষ করতে পারতাম, এটা এভাবে আপনি বলতে পারেন। কিন্তু ধরেন ৪ দিনে টেস্ট ম্যাচ শেষ করলে আসলে ক্রেডিটটা কি? ওই জায়গাটা থেকে এক্সট্রা কোনো পয়েন্ট পাওয়া যাবে? মানে ওইখানটাতে আসলে
মানে ওই প্রয়োজনীয়তার জায়গাটা কি, যখন আমাদের 5টা সেশন মানে এত এত ম্যাচের সময় হাতে রয়েছে, ফলে বাংলাদেশ যে ওই জায়গাটাতে খুব ভুল করেছে আমার কাছে সেটা মনে হয় না। বরং আমরা যে ম্যাচটা পঞ্চম দিনে টেনে নিয়ে গেছি সেইখানটাতে দিনের খেলা শেষ ভাগে শেষ আধা ঘন্টায় আমরা যে 2-3টা চান্স মিস করলাম, আমাদের হাসান মুরাদ একটা ক্যাচ ফেললেন, ইবাদত হোসেন একটা ক্যাচ ফেললেন, আরেকটা জায়গাটাতে হচ্ছে যে কিপার লিটন দাস ক্যাচ মিস করলেন, ওইটা স্লিপে দাঁড়ানো শান্তর উপর দিয়ে চলে গেল। ওই অপরচুনিটিগুলো যদি আমরা গ্র্যাব করতে পারতাম তাহলেও চতুর্থ দিনে আসলে ম্যাচটা আমরা শেষ করে দিতে পারতাম। ম্যাচটা পঞ্চম দিনে যে বাংলাদেশ নিয়ে গেল বলছি এই কারণে যে প্রথমত আমাদের ইনিংস ঘোষণা আরও আগে করলেও আমরা ম্যাচ জিততে পারতাম সেই বিবেচনা, এবং শেষ ভাগে গেছে আমরা এতগুলো ফিল্ডিংয়ে মিস্টেক করেছি সেই বিবেচনায়। আয়ারল্যান্ড অবশ্যই লড়াই তারা করেছে, শুরুতেই 26 রানের মধ্যে তারা 2 উইকেট হারিয়ে ফেলে, এন্ড্রু বালবের্নি এবং পল স্টার্লিং, এবং 2টো উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম। মুশফিক ওই রিকি পন্টিংয়ের পাশাপাশি 100তম টেস্টে জোড়া সেঞ্চুরি হয়নি, তবে তাইজুল ইসলাম এই টেস্টটা মনে রাখবেন নিঃসন্দেহে, কেননা এই টেস্টেই এর আগে ফার্স্ট ইনিংস দিয়েই তিনি সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন 246, এবং সেকেন্ড ইনিংসে ফার্স্ট উইকেট নেওয়ার মাধ্যমেই তিনি 247 সাকিবকে পেরিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর এভারেস্টে তিনি উঠে গেলেন। ওই 2টা উইকেট শুরুতে আয়ারল্যান্ডের পরে যাওয়ার পরও কিন্তু তারা লড়াই করেছিল, একটা 50 রানের পার্টনারশিপ হলো, সেই পার্টনারশিপ ব্রেক করেছেন হাসান মুরাদ এসে ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি এলবিডব্লিউ করে দিয়েছেন কারমাইকেলকে। হ্যারি টেক্টর তিনি 50 করেছিলেন, কিন্তু 50-র পরপরই মিড অফের উপর দিয়ে একটা শট খেলতে গিয়ে লং অফ থেকে দৌড়ে এসে মুশফিক একটা ভালো ক্যাচ নিয়েছেন, ওইখানটাতে তিনি তার উইকেটটা থ্রো করে এসেছেন। তারপরেও বাংলাদেশ আরও 2টা উইকেট পেয়েছে, কিন্তু যেটা বললাম যে দিনের খেলার শেষ ভাগে অতগুলো চান্স মিস করার কারণে বাংলাদেশ আসলে চতুর্থ দিনে এই ম্যাচটা শেষ করতে পারলো না, ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে গেল। দেখেন আমি বলছি যে ম্যাচটা চতুর্থ দিনে শেষ করলে বিরাট যে কোনো মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বিরাট কিছু হয়ে যেত, বিষয়টা সেটা না। তো আমার কাছে ওইটা কোনো প্রবলেমের জায়গা মনে হয় না। ইনফ্যাক্ট যখন ইনিংসটা ঘোষণা করা হয়েছে মুশফিক সেটা 53 রানে নট আউট থাকলেও ওইটা ঠিকই আছে বলেও আমার কাছে মনে হয়। দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল প্রেস কনফারেন্সে এসে ওই কথাটা বলছিলেন যে মমিনুলকে আসলে সেঞ্চুরি করার সেই সুযোগটা দেওয়া হলো, মুশফিকের ওই সেঞ্চুরির জন্য আমরা যেহেতু 500-র উপরে লিড হয়ে গেছে, 509 রান ওদেরকে টার্গেট দিয়েছি, ফলে সেইটা আসলে দ্যাট ডাজন্ট লুক গুড। সো আমি মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ক্যাপ্টেনের কোচের সেই সিদ্ধান্তটাও ঠিকই রয়েছে। তাহলে এই দিন যে খেলাটা হলো সেইখানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? অনেকগুলো জায়গা তো যে ছোট ছোট জায়গা রয়েছে, খুব যে ম্যাচে উত্থান পতন হয়েছে, ম্যাচের যে আসলে রং পাল্টে যাওয়ার মোমেন্ট তৈরি হয়েছে, বিষয়টা সেই রকম নয়। আমার কাছে মনে হয় যে তারপরে আমি যদি কীর্তির কথা বিবেচনা করি, সেই বিবেচনায় রাখলে আমাদের তাইজুল ইসলাম যে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন, প্রথম যে উইকেটটা এই সেকেন্ড ইনিংসে নেয়ার মাধ্যমে, এবং সে এই ইনিংসেও তিনি 3টা উইকেট নিয়েছেন, 249 উইকেট তার হয়ে গেছে। পঞ্চম দিনে এই টেস্টের আয়ারল্যান্ডের 4টা উইকেট বাকি রয়েছে, তার মধ্যে আরেকটা উইকেট নিতে পারলে 250 উইকেট হয়ে যাবে। সো তাইজুল যে এরকম একটা কীর্তির সৌধে তিনি তার নামটা লেখালেন সাকিব আল হাসানের মতো এক কীর্তিমানকে পেছনে ফেলে, ওইটাকেই তাই আমার কাছে বাংলাদেশ আয়ারল্যান্ড এই টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে মনে হয়। মুশফিকুর রহিমকে সেঞ্চুরি করতে না দেওয়াটা, বাংলাদেশের ওই ইনিংস ঘোষণা করাটা, ওইটাকে আসলে আমার কাছে